মৌমিতা তার স্বামী মোহন এবং শাশুড়ি মা অঞ্জনা দেবী ও একমাত্র ননদ নন্দিতাকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। মোহন দিনমজুরের কাজ করে টেনে টুনে সংসার চালায়। মোহনের একটা ছোট্ট মেয়ে ছিল, যার নাম হলো কবিতা। পরিবারের সকলে মিলে ছোট্ট এক কুড়ে ঘরে রাত কাটাতো। তাদের বাড়িটাও ভাঙাচোরা প্রকৃতির ছিল। ওই ভাঙাচোরা বাড়ির মধ্যেই তাদের দিন কাটাতে হতো। একদিন তারা সবাই মিলে খাবার খেতে বসে এমন সময়, মা, আমাকে আরেকটু তরকারি দাও তো। তোমার হাতের এই তরকারিটা খেতে অনেক ভালো হয়েছে। ঠাম্মি, এই তরকারিটা খেতে খুব ভালো হয়েছে তো বলো? হ্যাঁ রে মা, তোর মা তো সবসময় খুব ভালোই রান্না করে। প্রথম থেকেই তোর মায়ের হাতের রান্না আমার অনেক পছন্দ। আর আজকে তোরও তো তোর মায়ের হাতের রান্না পছন্দ হয়েছে। আচ্ছা নে, বেশি কথা না বাড়িয়ে এবার খেয়ে নে। ঠাম্মি, এই শীতকালে মাকে রান্না করতে হয়, তুমি পিসিকে বলো না মায়ের হাতে হাতে জোগাড় করে দিতে। কারণ মা তো আমাকে কোনো কাজ করতেই দেয় না। মা একা একা কষ্ট করে সব কাজ করে। আচ্ছা, তোর মুখে তো দেখছি ভালোই কথা হয়েছে। এবার কি তুই আমাকে কথা শোনাবি? দেখেছো মা, তোমার নাতনি কত বড় হয়ে গেছে, এবার আমাকে কথা শোনানো শুরু করেছে। ও তো ঠিকই বলেছে, ও তো ভুল কিছু বলেনি। নন্দিতা, তুই কিন্তু বাড়িতে বসে না থেকে এবার তোর বৌদির হাতে হাতে সাহায্য করে দিবি। তাতে তোরই লাভ হবে। তুই তোর বৌদির মতো খাবার বানানো শিখে যাবি। না না মা, আমাকে সাহায্য করতে হবে না। আমি সব কাজ একাই করে নিতে পারবো। এখন তো শীতকাল, ঠান্ডা জলে তো নন্দিতা হাত দিতেই চায় না। তার থেকে ভালো আমি সব কাজ একাই করে নেব, কোনো অসুবিধা নেই। খোকা, তোর কাজের কি খবর? তুই অন্য কোনো কাজ খুঁজে পেলি নাকি সেই একই কাজ এখনো করতে হবে? এই কাজ করে আর কতদিন সংসার চলবে? দেখতেই তো পাচ্ছিস সবকিছু। এবার একটা কিছুর ব্যবস্থা কর। সেটাই তো করছি মা। আমি তো সারাদিন দিনমজুরের কাজ করে অন্য কাজের সন্ধান করি, কিন্তু কোথাও তো কোনো কাজের সন্ধান মেলে না। সেই জন্যই তো হতাশ হয়ে বাড়িতে ফিরে আসতে হয়, আর তোর মুখে এত কথা শুনতে হয়। বাড়িতে ফিরতে ফিরতে কত রাত হয়ে যায় শুধুমাত্র এই কাজের জন্যই। এমন ভাবেই তারা সবাই মিলে গল্প করতে করতে খাবার খেতে থাকে। তখনই হঠাৎ করে কবিতার খাবারের প্লেটে উপর থেকে মাটির টুকরো এসে পড়ে। এর ফলে সকলেই চমকে ওঠে। হে উপরবালা, তুমি কি আমাদেরকে দেখতে পেলে না? তুমি আমার খাবারের প্লেটে এই মাটির টুকরোটা ফেলতে পারতে। শুধু শুধু একটা ছোট বাচ্চার খাবারটা কেড়ে নেওয়ার কি দরকার ছিল? কবিতা, এই নে মা, তুই আমার খাবারটা খেয়ে নে, না হলে আজকে তো তোকে না খেয়ে ঘুমাতে হবে। দেখেছো মা, এটা তো আমাদের খাবারের থালাতেও পড়তে পারতো, কিন্তু কবিতার খাবারের থালাতেই পড়লো। দাদা, এবার কিন্তু বাড়িটা ফেলে রাখা ঠিক হবে না। আমরা এত টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছি, তবুও কিন্তু বাড়ির মালিক আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এমন ভাবে অপমান করে শুধুমাত্র কয়েক মাসের ভাড়া দেওয়া হয়নি বলে। কি, তাহলে কি বাড়ির মালিক আবার এসেছিল? তোদেরকে কি শুনিয়ে গেছে? আমি তোদেরকে বললাম আর একটা মাস আমাকে সময় দাও। হ্যাঁ রে খোকা, বাড়ির মালিক আবার এসেছিল। এসে আমাদেরকে অনেক ছোট বড় কথা বলে গেছে। দেখ না, একই ভাঙাচোরা ঘর, তার উপরে আমাদের এত টাকা ভাড়াও গুনতে হচ্ছে। প্রত্যেক মাসে কি এত টাকা করে ভাড়া দেওয়া যায়? একে আমাদের সংসারটা চলছে না, তার উপরে আবার মাসে মাসে ভাড়া। এভাবেই তারা কোনো রকমে খাবার খেয়ে সেদিন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মোহন প্রত্যেক দিনের মতোই কাজে বেরিয়ে যায়। ঠিক এমন সময় আবার বাড়ির মালিক রাজবল্লভ বাবু তাদের বাড়িতে এসে হাজির হয়। কি ব্যাপার, আপনি আজকেও এসেছেন? আমি তো আপনাকে বললাম আমার ছেলের হাতে এখন টাকা পয়সা নেই, এই কারণেই আপনাকে এখন টাকা দিতে পারছি না। আর একটা মাস আমাদেরকে সময় দিন। তোমাদের এই নাটকের কথা আমি আর শুনতে চাই না। এই নাটকের কথা আজ থেকে প্রায় 3 মাস আগে থেকেই শুনে আসছি, তাই আমি আর এই কথা শুনতে চাই না। এবার আমার বাড়িটা ফাঁকা করে দাও। আমি আর এই বাড়িতে তোমাদেরকে রাখতে পারবো না। দয়া করে আমাদেরকে আর কিছুটা সময় দিন। যেমন হোক করে আমি আপনার টাকা শোধ করে দেব। এখন এই কনকনে শীতের মধ্যে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের তো আর কোথাও থাকার কোনো জায়গাও নেই। এটাই শুধুমাত্র মাথা গুঁজে থাকার একমাত্র জায়গা। আর এখান থেকে যদি আপনি আমাদেরকে বের করে দেন, তাহলে আমরা কোথায় যাব? দয়া করে আমাদেরকে থাকতে দিন। না, কোনো মতেই না। আমি আর কাউকে আমার বাড়িতে রাখতে পারবো না। ফ্রি ফোকটে রাখা আমার দ্বারা সম্ভব হবে না। আপনি একবার আপনার বাড়িটার দিকে তাকিয়ে দেখেছেন? বাড়িটার দেওয়াল খসে খসে পড়ে যাচ্ছে, তা সত্ত্বেও আপনি ভাড়া নিতে ছাড়ছেন না। আপনার এই বাড়িতে তো কেউ থাকতেই চাইবে না, কিন্তু আমাদেরকে তো বাধ্য হয়েই থাকতে হচ্ছে। আমাদের যদি অন্য কোথাও জায়গা থাকতো, তাহলে আপনার এরকম ভাঙাচোরা ঘরে আমরা কখনোই থাকতাম না। কি,
কি বললি? তোর এত বড় সাহস? তুই আমার বাড়িটাকে ভাঙাচোরা বাড়ি বলছিস? ঠিক আছে, তোদের এই বাড়িতে থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তোরা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বলে রাজবল্লভবাবু তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। তারা সকলে মিলে মোহনের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সকালবেলা যখন মোহন বাড়িতে ফিরছিল, তখন রাস্তাতেই মোহন তার নিজের পরিবারকে দেখতে পায়। মা নন্দিতা, কবিতা, মৌমিতা, তোমরা এরকম এত ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে যাওনি কেন? কি হয়েছে তোমাদের? বাবা, ওই বাড়ির মালিক আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমাদেরকে আর থাকতে দেবে না বলেছে। তাই জন্য আমরা সবাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। বাবা, আমার না অনেক ঠান্ডা লাগছে জানো বাবা। হ্যাঁ রে মা, ঠান্ডা তো আমাদেরও লাগছে। দেখ না, তোর ঠাম্মি তো থরথর করে কাঁপছে, আর তোর পিসিও তো এই ঠান্ডার মধ্যে জড়ো হয়ে যাচ্ছে। মা, নন্দিতা, মোহন, আমাদেরকে আর এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না। চলো আমরা এগিয়ে যাই, যদি কোথাও থাকার কোনো জায়গা পেয়ে যাই। এভাবেই তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বেশ কিছুটা দূরে গিয়ে তারা একটা বড় কংক্রিটের পাইপ দেখতে পায়। তারা ঠিক করে সেই রাতটা তারা সেখানেই কাটাবে। বৌমা, আমার আর হাঁটার মতো ক্ষমতা নেই। এই শীতে আমার পা আর চলছে না, আর আমার তো পায়ে জুতাও নেই। আমি আর চলতেই পারছি না বৌমা, আমাকে ধরো, আমাকে এখানে বসিয়ে দাও। এই দেখুন মা, এখানে একটা বড় পাইপ আছে। আমরা যেমন করেই হোক আজকে রাতটা এখানে কাটিয়ে নিই, সকাল হলে অন্য কোনো ব্যবস্থা করা যাবে। এই বলে মৌমিতা তার শাশুড়ি মাকে ওই পাইপের ভেতরে শুইয়ে দেয়। তার আশেপাশে মোহন, কবিতা এবং নন্দিতাও শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে চারপাশটা তাকিয়ে দেখে তারা এতক্ষণ ধরে যেখানে শুয়েছিল সেই জায়গাটা পুরোপুরি নোংরা আবর্জনায় ভর্তি। বৌদি, শেষমেশ এই বছরের শীতটা আমাদেরকে এই নোংরা আবর্জনার মধ্যেই কাটাতে হবে নাকি? দেখো চারিদিকে কত নোংরা আবর্জনা, আর কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। এই দুর্গন্ধ আমার একদম সহ্য হচ্ছে না। এখানে থাকা খুবই ক্ষতিকর হবে। আমাদের অন্য কোনো জায়গা দেখতে হবে। কালকে অন্ধকারে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু আজকে তো সবটা পুরোটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ নন্দিতা, সে তো আমি দেখতেই পাচ্ছি। আমারও মনে হচ্ছে এখানে থাকা ঠিক হবে না। মায়ের শরীর অসুস্থ, দেখো ওনার গায়ে জ্বর এসেছে, থরথর করে কাঁপছে। এবার আমাদেরকে একটা ভালো জায়গা খুঁজে বের করতেই হবে। আচ্ছা নন্দিতা, তুমি এদেরকে দেখো, আমি দেখি কোনো জায়গা পাই কিনা। এই বলে মৌমিতা আশেপাশে চারিদিকটা ভালো করে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ দেখার পর মৌমিতা একটা বাড়ি দেখতে পায়। সে বাড়িটার দিকে এগিয়ে যায় এবং দরজায় ঠকঠক করে আওয়াজ করতে থাকে। বলছি, বাড়িতে কেউ আছেন? একটু আমাদেরকে সাহায্য করুন না। কেউ আছেন বাড়িতে? একবার বাইরে আসবেন। এভাবেই মৌমিতা বারবার দরজা ঠকঠক করতে থাকে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরও যখন কেউ সাড়া দেয় না, তখন মৌমিতা বাইরে থেকে দরজাটা খোলার চেষ্টা করে। একটুখানি দরজাটা ঠেলতেই সেটা খুলে যায়। তখন মৌমিতা ভেতরে ঢুকে দেখে যে সেটা আসলে কোনো বাড়ি নয়, সেটা একটা শৌচালয় ছিল। এতক্ষণ আমি তাহলে কাকে ডাকছিলাম? এখানে তো কেউ নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এটা কারোর বাড়ি, কিন্তু এটা তো কারোর বাড়ি নয়, এটা তো একটা শৌচালয়। কিন্তু শৌচালয়টা এত বড়, এখানে আবার কে বাথরুম করতে আসে? যাই, আশেপাশে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি। এই বলে মৌমিতা শৌচালয় থেকে বাইরে বেরিয়ে আসে। সে আশেপাশে কয়েকজন মহিলাকে দেখতে পায়। মৌমিতা তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, আচ্ছা বৌদি, বলছি যে ওই বড় শৌচালয়টা কার? ওটা কারা ব্যবহার করে? দেখে তো মনে হচ্ছে ওখানে আর কেউ যায় না। আমি বাইরে থেকে দেখে ভেবেছিলাম ওটা কারোর বাড়ি, কারণ এত বড় শৌচালয় আমি তো আগে কখনোই দেখিনি। হ্যাঁ গো, আসলে আমাদের গ্রামের সবাই মিলে ওই বড় শৌচালয়টা বানানো হয়েছিল, কিন্তু এখন আর কেউ ওটাতে যায় না। এখন তো সবার বাড়ি বাড়ি শৌচালয় হয়ে গেছে, সেই কারণে কেউ আর বাইরে যেতে চায় না। ওটাতে এমনিই ফাঁকা পড়ে থাকে। ও, এটা ফাঁকাই পড়ে থাকে? তাহলে যাক, এই বছরের শীতকালটা আমাদেরকে ওখানেই কাটাতে হবে, কারণ আমাদের তো আর থাকার কোনো জায়গা নেই। আমরা না হয় বাথরুমটা ভালো করে পরিষ্কার করে নেব। এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। মৌমিতা তার ননদকে গিয়ে সেই বাথরুমে থাকার কথা বলে। বৌদি, আমরা শৌচালয়ে থাকবো? এটা কেমন কথা? মা আর দাদা, কবিতা। নন্দিতা, ওই শৌচালয়ে এখন আর কেউ ব্যবহার করে না, আর ওখানে অনেক বড় ফাঁকা জায়গা আছে,
শীতকালটা খুব ভালোভাবেই কেটে যাবে। ওখানে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি আর তুমি সবকিছু পরিষ্কার করি, চলো। এই বলে নন্দিতাকে নিয়ে মৌমিতা ভালো করে শৌচালয়টা পরিষ্কার করে একদম বাড়ির মতোই বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। মৌমিতা এবং নন্দিতা তাদের পরিবারের বাকি লোকজনকেও সেখানে নিয়ে যায়। মা, এখানে থাকতে তো আমার অনেক ভালো লাগবে। এখানে আর কোনো রকমের ঠান্ডাও লাগবে না। দেখো কত সুন্দর দেওয়াল আছে, আর এখানে আমরা ভালোভাবে ঘুমাতে পারবো। কবিতার মুখে এই কথা শুনে তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। সেই শৌচালয়ের ভেতরেই মৌমিতা রান্নাবান্না করা শুরু করে। এভাবেই তারা কয়েকদিন সেখানেই কাটায়। একদিন হঠাৎ করে মোহন একটা কাজের সন্ধান পায়। সেখানে কাজ করে মোহন বেশ ভালো টাকা মাহিনাও পেয়ে যায়। এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়। মোহন টাকা জমিয়ে একটা জায়গা কেনে আর সেখানেই নিজেদের বাড়ি বানাবে বলে ঠিক করে। দেখো মৌমিতা, এবার থেকে আমাদের আর কোনো ভাড়া বাড়ি বা কোনো শৌচালয় বাড়িতে থাকতে হবে না। এবার আমরা আমাদের নিজের বাড়িতে থাকবো। এখানে আমাদের ঠান্ডাও লাগবে না, আর গরমকালে গরমও লাগবে না। আমি এখানে কাজ করে করে এই বাড়িতে সমস্ত রকমের ব্যবস্থা করে নেব। বাবা, এবার তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না। এবার আমি ভালো মন্দ খাবার খাবো। আর মা, তুমি কিন্তু আমাকে রোজ ভালো মন্দ খাবার রান্না করে দেবে। আমি আর ঠাম্মি খাবো, ঠিক আছে? হ্যাঁ রে মা, আমি তোকে রোজ সুস্বাদু খাবার রান্না করে খাওয়াবো। এই তো, আর তোর ঠাম্মিকেও খাওয়াবো। তোর ঠাম্মির এখন বয়স হয়েছে, ওনার একটু ভালো মন্দ খাবার খাওয়ার প্রয়োজন। মা, আপনার যখন যা খাওয়ার ইচ্ছা হবে আপনি আমাকে বলবেন। আমাদের এই বাড়িটা হয়ে গেলে আমরা সবাই মিলে ওখানে সুখে দিন কাটাবো। হ্যাঁ বৌমা, আমার তো এখনো অনেক কিছু খাওয়ার ইচ্ছে করে, কিন্তু শুধুমাত্র এই পরিস্থিতির কারণে আমি কাউকে কিছু বলি না। আমি জানি আমার খোকা আমাকে সবকিছু এনে দেবে, কিন্তু তাও আমি কিছুই বলতে পারি না। যখন নতুন বাড়িতে আমরা সবাই যাব তখন আমাদের তো আর কোনো অসুবিধা হবে না। এভাবেই তারা সকলেই খুবই খুশি হতে থাকে। দেখতে দেখতে মোহন বেশ কিছু টাকা জমিয়ে তাদের বাড়িটা বানানো শুরু করে দেয়। কয়েক মাসের মধ্যেই তাদের বাড়ি পুরোপুরি তৈরি হয়ে যায়। তারা সপরিবারে ওই নতুন বাড়িতে গিয়ে ওঠে। তারপর থেকে তারা সকলে মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে। দীপা এবং শর্মিষ্ঠা দুই যা ছিল। দীপার বর মাধব এবং শর্মিষ্ঠার বর সৌরভ দুজনে অন্য শহরে থেকে ব্যবসা করত। তাদের বাবা মা কেউ ছিল না, তাই দীপা এবং শর্মিষ্ঠা শুধুমাত্র দুজনেই বাড়িতে থাকতো। তারা সম্পর্কে একে অপরের যা হলেও তারা দুজন একদম বোনের মতো মিলেমিশে থাকতো। তাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা ছিল না, তাদের জীবনে কোনো দুঃখ কষ্টও ছিল না। কিন্তু দীপা বন্ধা ছিল। বিয়ের 7 বছর পরও তার কোনো বাচ্চা হয়নি। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আফসোস। একদিন শর্মিষ্ঠা দীপাকে বলে, দিদি জানো, আমি মা হতে চলেছি। আমি আজকেই এটা জানতে পারলাম। এই কথাটা শুনে দীপা খুবই খুশি হয়। কি, তুই সত্যি বলছিস? আমি খুব খুশি হয়েছি। আমি আজকে এত খুশি হলাম যে তোকে আমি বলে বোঝাতেই পারবো না। আমাদের বাড়িতেও তাহলে ছোট্ট একটা বাচ্চা আসবে। আমরা আর বিরক্ত হব না, তাকে নিয়েই আমাদের সময় কেটে যাবে। শর্মিষ্ঠা, এবার কিন্তু তোকে খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। 9 মাস তুই বাড়ির কোনো রকম কাজকর্ম করবি না, ঠিক আছে? আমি আগেই বলে দিচ্ছি। আরে দিদি, তুমি একটু থামো। আমার বাচ্চা হতে এখনো অনেক দেরি। আর প্রথম প্রথম কোনো অসুবিধা নেই। 7 মাসের পরেই মেয়েদের একটু কাজ করতে অসুবিধা হয়। আর তুমি আছো আমি জানি তো, তাই জন্য আমার কোনো চিন্তা নেই। দাঁড়াও, খবরটা আমার 2 দিদিকে জানাই, ওরাও খুব খুশি হবে। দুর্ভাগ্যবশত শর্মিষ্ঠারও বাবা মা কেউ ছিল না। শর্মিষ্ঠার বিয়ের 1 মাস পরেই তারা মারা গিয়েছিল। শর্মিষ্ঠার দাদা বা ভাইও কেউ ছিল না। তারা 3 বোন ছিল। শর্মিষ্ঠা সবচেয়ে ছোট ছিল। তার 2 দিদি মোনালিসা এবং রিমঝিম দুজনেই শ্বশুর বাড়িতে থাকতো। শর্মিষ্ঠা তার 2 দিদিকে একসঙ্গে ভিডিও কলে কনফারেন্স করে। কি ব্যাপার রে শর্মিষ্ঠা, আজকে আমাদের দুজনকে একসঙ্গে কনফারেন্স কল করলি? দিদি, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। একটা খুশির খবর আছে। খুশির খবর? কিসের খুশির খবর? তোর বরের লটারি লাগলো নাকি? না না, তা তোমরা না সত্যি বুদ্ধু। আরে খুশির খবরটা হলো আমি প্রেগনেন্ট। আমি মা হতে চলেছি, আর তোমরা দুজন মাসি।
এটা শুনে শর্মিষ্ঠার দুই দিদিও খুব খুশি হয়। যাক, শুনে খুব খুশি হলাম, কিন্তু শর্মিষ্ঠা, তোর তো শাশুড়ি মা নেই আর বাড়িতে অন্য কেউ নেই, তোর তাহলে খেয়াল রাখবি কে? আমাদের মাও তো চলে গেছে, তোর দেখাশোনা কে করবে তাহলে? 9 মাস খুব সাবধানে থাকতে হবে কিন্তু। কেন দিদি, আমার যা আছে তো। আমার শাশুড়ি মা নেই ঠিকই, আমার যা একদম আমার নিজের দিদির মতোই, আমাকে খুব ভালোবাসে। দীপা দিদি থাকতে আমার কোনো চিন্তা নেই, দিদি একাই সব সামলে নেবে। এসব ঢঙের কথা ছাড়তো। জায়েরা কোনোদিনও নিজের দিদি বা বোন হতে পারে না। এরা উপরে উপরে যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, ভেতরে ভেতরে হিংসা করে। আমার বাড়িতে দুটো যা আছে তো, আমি জানি। হ্যাঁ শর্মিষ্ঠা, দিদি ঠিকই বলেছে। আর এমনিও তোর যা বন্ধা, তোর উপর হিংসা করে যদি তোর বাচ্চার ক্ষতি করতে চায়, তখন তুই কি করবি? ও যেহেতু অপয়া, ওর বাচ্চা হয় না, ওর থেকে সাবধান থাকবি তুই। কোথাও ঠিক নেই, ওর ছত্রছায়া এসে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়। না না দিদি, তোমরা ভুল ভাবছো। দিদি বন্ধা, তাতে কি হয়েছে? উপরওয়ালা দিদিকে বাচ্চা দেয়নি, আর আমি প্রেগনেন্ট হয়েছি। দিদি অনেক বেশি খুশি হয়েছে। আমরা দুজনে মিলে আমার বেবিকে মানুষ করব। আর দীপা দিদি সত্যিই আলাদা। আমি এতদিনে যা বুঝেছি, দীপা দিদির মনে কোনো হিংসা নেই। তুই কি আমাদের থেকে বেশি সময় ধরে সংসার করছিস, নাকি তুই আমাদের থেকে বয়সে বড়? যেটা বলছিস সেটা শোন। তোর জায়ের থেকে দূরে দূরে থাকবি, এতে তোর আর তোর বাচ্চা দুজনারই ভালো হবে। এভাবেই শর্মিষ্ঠার দুই দিদি মোনালিসা এবং রিমঝিম দীপার ব্যাপারে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। শর্মিষ্ঠা চুপ করে তাদের কথা শুনতে থাকে। তার দুই দিদির কথাগুলো কোনো রকম ভাবে শর্মিষ্ঠাকে প্রভাবিত করতে পারেনি। বেশ কিছুক্ষণ কথা বলার পর সে ফোনটা কেটে দেয়। দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে। দীপা শর্মিষ্ঠাকে বাড়ির কোনো কাজ করতে দেয় না। সে একাই সংসারের সমস্ত কাজকর্ম, রান্না বান্না সব একাই করত। সেই সঙ্গে শর্মিষ্ঠারও খুব খেয়াল রাখত। কিরে শর্মিষ্ঠা, তোর মাথায় তো দেখছি একটুও তেল নেই। মাথায় তেল দিস না কেন তুই? এই সময় মাথায় বেশি বেশি করে তেল দিবি, তাহলে দেখবি তোর মাথা ঠান্ডা থাকবে। না, আমার মাথায় তেল দিতে ভালো লাগে না দিদি, ওই জন্যই তো আমি তেল দিই না কখনো। তেল দিলে যেন সবসময় মাথা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে কেন? মাথায় তেল দিয়ে ভালো করে মালিশ করতে হয়। আয়, আমি তোর মাথায় তেল দিয়ে দিচ্ছি। না, আমি মাথায় তেল দেব না, ভালো লাগে না। এত বড় বড় চুল, কালকে আবার শ্যাম্পু করতে হবে। এরকম বললে তো হবে না, তেল তো দিতেই হবে। আমি কোনো কথা শুনবো না, কালকে তোকে শ্যাম্পু করতে হেল্প করবো। আয়। এই বলে দীপা জোর করে শর্মিষ্ঠার মাথায় তেল দিয়ে দেয়। আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি আমার যা নও, তুমি আমার শাশুড়ি মা। এ বাবা, তাই? শাশুড়ি মায়েরা বুঝি এমন হয়? আমি তোর দিদি আর তুই আমার বোন। আমার কোনো নিজের বোন নেই, তাই আমি তোকেই নিজের বোন মনে করি। আর আমি তো আমার পুচকু শোনার জন্য অপেক্ষায় বসে আছি, কবে যে আসবে আর আমি ওকে নিয়ে খেলা করব। দেখতে দেখতে এভাবেই মাসখানে কেটে যায়। শর্মিষ্ঠা প্রায় প্রত্যেক দিনই তার দুই দিদিকে ফোন করত। তার দুই দিদি সবসময় দীপার বিরুদ্ধে শর্মিষ্ঠাকে উস্কানি দিত, কিন্তু শর্মিষ্ঠা তাদের কথায় কান দিত না। একদিন শর্মিষ্ঠা দীপাকে বলে, দিদি দেখো না, আমার পায়ে খুব যন্ত্রণা করছে, কদিন ধরে এরকম হচ্ছে। সারা রাত তো পায়ে এমন ব্যথা করে যে ঘুমই হয় না আমার। এরকম অবস্থায় এগুলো খুবই কমন, অনেকেরই এরকম হয়, তবে ভয়ের কিছু নেই। আয়, আমি তোর পায়ে তেল মালিশ করে দিচ্ছি, দেখবি অনেকটা আরাম পাবি। আর তোর রাতে ঘুম আসে না, সেটা আমাকে তুই আগে বলিসনি কেন? আজ থেকে রাতে আমি তোর সঙ্গে ঘুমাবো। বাড়িতে কেউ নেই, শুধু তুই আর আমি থাকি। তোকে এই অবস্থায় একা ছাড়া যাবে না। এই তো 7 মাস পরেই গেল প্রায়। এরকম ভাবে দীপা তার ছোট যা শর্মিষ্ঠার খেয়াল রাখত। বেশ ভালোই ভালোই শর্মিষ্ঠার দিন কেটে যাচ্ছিল। একদিন দীপা শর্মিষ্ঠাকে বলে, তুই তো একদমই ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করছিস না। এই সময় কিন্তু ভালো মন্দ খাবার খেতে হবে, তবেই তো তোর বাচ্চা স্বাস্থ্যবান হবে। আমি তোর জন্য বাজার থেকে ফল কিনে এনেছি, তুই বস, আমি তোর জন্য ফল কেটে আনছি। ঠিক আছে দিদি, জানি না আর কি কি সহ্য করতে হবে। দীপা শর্মিষ্ঠার জন্য ফল কাটতে চলে যায়। ঠিক সেই সময় শর্মিষ্ঠার বড় দিদি মোনালিসা তাকে ভিডিও কল করে। শর্মিষ্ঠা ফোন রিসিভ করে তার দিদির সঙ্গে কথা বলতে থাকে। তখন সেখানে দীপা আসে। এই নে শর্মিষ্ঠা, আমি তোর জন্য একদম ফ্রেশ পাকা পেঁপে কেটে এনেছি। এগুলো সব খেয়ে শেষ করবি। তুই খা, আমি রাতের রান্নাটা করে নিই। এই বলে দীপা সেখান থেকে চলে যায়।
শর্মিষ্ঠা আবার তার দিদির সঙ্গে কথা বলতে শুরু করে। বলো দিদি, আমার যা এসেছিল, কদিন ধরে কিছু খেতে পারছি না বলে আমার জন্য পাকা পেঁপে কেটে দিয়ে গেল। দিন রাত আমার জন্য খুব পরিশ্রম করে, সব সময় খুব খেয়াল রাখে। কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দীপা তোকে পাকা পেঁপে খেতে দিল? আগে পেঁপেগুলো ফেল, পেঁপেতে হাত দিবি না, খবরদার। দেখেছিস, আমি তোকে বারবার বোঝাতাম যে ওই বন্ধা মহিলার হাত থেকে দূরে থাক। তুই কখনো শুনেছিস আমার কথা? ও তোকে পেঁপে খেতে দেয়নি, বিষ খেতে দিয়েছে, বিষ। মোনালিসার কথা শর্মিষ্ঠা কিছুই বুঝতে পারে না। মানে তুমি কি বলছো দিদি? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না তো। প্রেগনেন্ট মেয়েদের তো ফল খাওয়া উচিত, ডাক্তাররাও তো তাই বলে। দিদি তাই জন্যই তো আমাকে পেঁপে খেতে দিল, এতে সমস্যা কি? বললাম তো, তোর এখনো অনেক কিছু বোঝার বাকি আছে। তোর চেয়ে বয়সটা আমার কম না। প্রেগনেন্ট মেয়েরা পাকা পেঁপে খেলে তাদের গর্ভপাত হয়ে যায়। তোর শয়তান যা নিজে তো বন্ধা, আর তোকেও বন্ধা করবে বলে উঠে পড়ে লেগেছে। কি সাংঘাতিক প্ল্যান করেছে একবার ভেবে দেখ। পাকা পেঁপে খাইয়ে তোর বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছে। আমি তোকে আবার সাবধান করছি শর্মিষ্ঠা, একদম একদম দীপাকে ধারে কাছে আসতে দিবি না তোর। শর্মিষ্ঠা দীপার উপর খুবই রেগে যায়। সে তার দিদির ফোন কেটে সোজা দীপার কাছে আসে। কি হলো, পেঁপেগুলো খেয়েছিস? কিছু লাগবে নাকি তোর? দিদি, আমার সঙ্গে আর ন্যাকামি করো না। তোমার মুখোশ পরা চেহারা আমার সামনে বেরিয়ে এসেছে। ছি, আমি কোনোদিনও ভাবিনি তুমি আমার ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোমাকে সব সময় নিজের দিদি মনে করেছি, আর তুমি শুধুমাত্র দিদি সাজার নাটক করেছো। তুমি নিজে বন্ধা বলে তুমি চাও না যে আমি মা হই, সেই জন্যই তুমি পাকা পেঁপে খাইয়ে আমার মিসক্যারেজ করানোর চেষ্টা করেছিলে, তাই তো? এ তুই কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। পাকা পেঁপে খেলে গর্ভপাত হয়ে যায়, এটা আমি জানতাম না রে, বিশ্বাস কর। বন্ধ করো, দয়া করে তোমার এই নাটকগুলো বন্ধ করো। দেখো, আমি সোজা সাপটা একটা কথা বলে দিচ্ছি, তোমার ছায়া আমি আমার বাচ্চার উপর পড়তে দেব না। তুমি আজ থেকে আমার ধারে কাছেও ঘেসবে না। এই বলে শর্মিষ্ঠা সেখান থেকে চলে যায়। শর্মিষ্ঠার কথাগুলো শুনে দীপা কাঁদতে থাকে। সে ভাবতেও পারেনি শর্মিষ্ঠাও তাকে কখনো বন্ধা বলবে। শর্মিষ্ঠা দীপার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি তার হাতের রান্না করা খাবারও সে খায় না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। 8 মাস পেরিয়ে দীপার প্রেগন্যান্সি 9 মাসে পড়েছিল। শর্মিষ্ঠা, আর কতদিন রাগ করে থাকবি আমার উপর? তুই রাগ করেছিস ঠিক আছে, কিন্তু খাবারের উপর রাগ করিস না। এই টাইমটা তোকে খুব সাবধানে থাকতে হবে। দেখ, আমি তোর জন্য পনিরের তরকারি করেছি, তোর ফেভারিট তো, খেয়ে নে। তুমি আবার এসে গেছো? আমি বলেছি না তুমি আমার ধারে কাছেও ঘেসবে না? নিশ্চয়ই এই তরকারিতে কিছু মিশিয়ে এনেছো, যেটা খেয়ে আমি তোমার মতো বন্ধা হয়ে যাই। আমি তোমাকে আর বিন্দুমাত্র বিশ্বাস করি না, চলে যাও এখান থেকে। এভাবেই শর্মিষ্ঠা দীপাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই শর্মিষ্ঠা খুব অসুস্থ হয়ে পড়ে। তার দেখাশোনা করার কেউ না থাকায় সে খুব অসুবিধায় পড়েছিল। তাই সে তার বড় দিদি মোনালিসাকে ফোন করে। দিদি, আমার শরীরটা খুব খারাপ, যতদিন না আমার বাচ্চা হচ্ছে তুমি এসে আমার কাছে থাকো না দিদি। এই তো 9 মাস পড়ে গেল, 2-3 মাস থাকলেই হবে। ওরে বাবা, 2-3 মাস ওকে সেবা করতে হবে? না বাবা না, একটা বাহানা করে দিই। আসলে বোন, আমার না তোকে বলা হয়নি, কালকে আমি বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আর আমার একটা পা ভেঙে গেছে। ডাক্তার আমাকে 3 মাস বেড রেস্ট করতে বলেছে, তাই আমি যেতে পারবো না রে। শর্মিষ্ঠা তার মেজ দিদি রিমঝিমকে ফোন করে তার কাছে আসার জন্য বলে। রিমঝিম পরের দিনই শর্মিষ্ঠার বাড়িতে চলে আসে। এই নে বোন, এই স্যুপটা খেয়ে নে। আমি তো আগেই বলেছিলাম জায়রা কোনোদিনও ভালো হতে পারে না। শর্মিষ্ঠা স্যুপ খেতে যাবে কি, তখনই সে বমি করতে শুরু করে। আরে আরে, তুই এতবার করে বমি করছিস কেন? দাঁড়া, এগুলো আবার পরিষ্কার করতে হবে এখন। শর্মিষ্ঠা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, বমি এসব চলতেই থাকতো। শর্মিষ্ঠা কখনো তার দিদিকে মাথা টিপতে বলতো, আবার কখনো বা পা টিপতে বলতো। দুদিনেই রিমঝিম বিরক্ত হয়ে ওঠে এবং সে যে কোনো একটা বাহানা করে সেখান থেকে চলে যায়। শর্মিষ্ঠা একদম একা হয়ে পড়ে, তাকে দেখার মতো কেউ ছিল না। ঠিক সেই সময় দীপা তার কাছে আসে। শর্মিষ্ঠাকে সে আগে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বাবু, আপনি আমাকে একটা লিস্ট বানিয়ে দেবেন। আসলে আমি তো কোনোদিনও মা হতে পারিনি। প্রেগনেন্ট মহিলাদের কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না আমি ঠিকঠাক ভাবে জানি না তেমন। এই সময় আমি শর্মিষ্ঠাকে ঠিক কিভাবে খেয়াল রাখলে ভালো হবে আপনি আমাকে বুঝিয়ে বলে দিন প্লিজ। আমি চাই না শর্মিষ্ঠার আর ওর বাচ্চার কোনো রকমের ক্ষতি হোক।
ডাক্তার দীপাকে সবকিছু বুঝিয়ে বলে দেয়। দীপা শর্মিষ্ঠাকে বাড়িতে নিয়ে এসে তার খুবই খেয়াল রাখতে থাকে। এভাবে দেখতে দেখতে 9 মাস সম্পন্ন হয়ে যায় এবং শর্মিষ্ঠা একটা ফুটফুটে মেয়ে জন্ম দেয়। দিদি, এই নাও, তুমি পুচকু সোনাকে কোলে নেবে না? একে আমি আর তুমি দুজনে মিলে মানুষ করব। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার নিজের 2 দিদিকে বিশ্বাস করে ভুল করেছি। দীপা শর্মিষ্ঠার মেয়েকে কোলে তুলে নেয়। দুজনে মিলে ভালোবাসা দিয়ে বাচ্চাটিকে বড় করতে থাকে। তাদের 2 জায়ের সম্পর্ক আবার আগের মতোই সুমধুর হয়ে ওঠে।